আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২০। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পুষ্প সুধীর ভঙ্গিতে সিঁড়ি বেয়ে ছাদে এলো। দরজা আস্তে করে খুলতেই দমকা হাওয়া ঝাপটে এসে ছুঁয়ে গেল। কনকনে ঠান্ডায় হিম হলো শরীর। গায়ের চাদর আরেকটু ভালো করে টেনে জড়িয়ে নিল সাথে। অন্ধকারের মধ্যে আস্তে করে ডাকলো, ইকবাল, ইকবাল। আরও একটা ডাকের পর দৃশ্যমান হয় সে। তিমিরের মধ্যে তার সাদা দাঁতের হাসি পুষ্পকে নিশ্চিন্ত করে। তবে পরনের ঢিলেঢালা পাঞ্জাবিটা দেখে বলল, এ কি গরম কাপড় পরনে যে, শীত করছে না? ইকবাল বলল, করছে। এই যে দেখো, পায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। বলতে বলতে হাত মেলে ধরল সে। পুষ্পর চোখ মনোযোগ সেদিকে সরতেও পারল না। চট করে ওকে ঘুরিয়ে কাছে টেনে নিল। মেয়েটা চোখ বড় বড় করে তাকায়। শরীর শিহরিত হয় ইকবালের বুকের সঙ্গে মিশে। ইকবাল আরও লেগে এলো পিঠের কাছে। দু হাতে শক্ত করে আগলে ধরল তাকে। থুতনি ঠেকালো কাঁধে। সরল স্বীকারোক্তি জানালো, এবার লাগছে না। পুষ্প লজ্জায় নুয়ে গেল। পুরো শরীর তার কাঁপছে। মিহি কণ্ঠে বলল, আমি কিন্তু এই জন্য ডাকিনি, এটা কথা ছিল না। জানি সব হবে। আগে মন ভরে তোমাকে একটু কাছে রাখি। 4টে দিন দেখা হয়নি, ছুতে পারিনি মাই লাভ। বোঝো তার ব্যথা? পুষ্প দুষ্টুমি করে বলল, এমন ভাব করছো যেন তোমার বিয়ে করা বউ। ইকবাল ভ্রু কুচকায়, হতে কতক্ষণ? ভালো যখন বেসেছি, বিয়ে তো তোমাকেই করবো মাই লাভ। পালাবে কোথায়? পুষ্প মুচকে হাসল। পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলল, পিউর যে কী হয়েছে, জন্ম থেকে ওকে একটা উদাসীন আমি দেখিনি। এই একটা কথায় ইকবালের হস্ত শিথিল হলো। পুষ্প সরে এলো কাছ থেকে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো বসি। এই বাড়ির ছাদ বড় যত্ন নিয়ে গড়েছে আমজাদ। লোহার চেয়ার টেবিল গোল করে বসিয়েছে এক কোণায়। অবসরে 4 ভাই মিলে গল্প করবেন বলে গেঁথেছেন ঠিক 4টে কেদারাই। ঈদ কোরবানি এরকম কাটায়, আর গরমের ছুটির দিনে বিকেলটাও কাটে এখানে। ইকবাল পুষ্প বসলো সেখানে। শিশিরের লোহার চেয়ার বরফ স্বরূপ ঠান্ডা। ইকবাল টেবিলের উপর 2 হাত মুঠো করে রাখলো। বলল, বলো, জরুরি তলব কেন? পুষ্প বলল, বলবো, বলতেই তো ডাকা। তার আগে তুমি বলো, ভাইয়ার মতিগতি কেমন বুঝছো? ওর আচরণ কনফিউজিং। পিউয়ের এতটা অবজ্ঞা কখনো পাইনি তো। মানতেই পারছে না, চরম রেগে গেছে। পারলে বাম হাতটা খেয়াল করো, আঙ্গুল দেখলে বুঝবে। কিন্তু আমার কথা হলো, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? পুষ্প নিমেষেই কেমন অধৈর্য হয়ে বলল, জানি না আমি। আমার ওইটুকু বোন আর কত সহ্য করবে বলো তো? শুধুমাত্র ধূসর ভাইয়া। প্রতিমধ্যে আটকে দিল ইকবাল। হাতের উপর হাত রেখে বলল, জানি তোমার দিকটা আমার সব জানা পুষ্প। কিন্তু একটা কথা কি অস্বীকার করতে পারবে? পিওর জন্য ধূসরের মতো বেস্ট কেউ হয়? পুষ্প ব্যর্থ। ছোট শ্বাস ফেলে বলল, বেস্ট বলেই এতদিন সাপোর্ট করেছি ইকবাল। কিন্তু আমি যদি দেখি ভাইয়ার কারণে আমার বোন কষ্ট পাচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। এটাও জানি। কিন্তু আমাদের বলা কর তোমার ভাইয়ের এসব যাবে না। ও কারো ধারে বলে মনে হয়? এতদিনে এই চিনলে? পুষ্প হতাশ হয়ে মাথায় হাত দিল। ভেতরে এই ফ্যাসফ্যাসে অনুভূতিটার জন্যই রাত দুপুরে ঝুঁকি জেনেও ইকবালকে টেনে আনলো ছাদে। ছেলেটা পাইপ বেয়ে কত বেগ বহিয়ে এসেছে সে জানে, কিন্তু কী বা করবে? ফোনে বলা আর সামনাসামনি আলোচনা করা কি এক? ইকবাল পুষ্পর মাথায় রাখা হাতটা সরিয়ে নিয়ে মুঠোয় ধরে বলল, এত ভেবো না, ধূসরের ভাব ভাঙছে। পিওর পরীক্ষা তো আর বাকি নেই, তারপর সব ঠিক হবে। পুষ্প নিচের দিক চেয়ে মাথা নাড়ল। হলেই ভালো, আমি এখন যাই। কষ্ট দিলাম তাই না? আসলে। ইকবাল ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলল, ফর্মালিটি অন্য কোথাও করবে মাইলা, ইকবালের কাছে নয়। তুমি ব্যস্ত বলেই। ইকবালের এবারেও কথা টেনে নিয়ে বলল, তোমার জন্য শত ব্যস্ততাও বান্দা হাজির মাইলা। এখন ঘরে যাও, ঠান্ডা খুব, অসুস্থ হয়ে যাবে। না, আগে তুমি নামো, তারপর যাচ্ছি। বেশ, কাল দেখা হচ্ছে। হ্যাঁ। প্রতিবারের মতো ইকবালের যাওয়ার আগে দীর্ঘ চুমু বসালো তার ললাটে।
পরপর সাবধানে পাইপ বেয়ে নেমে গেল। পুষ্প স্বস্তি সমেত ছাদের দরজা আগের মতো আটকে রেখে নেমে এলো নিচে। যাওয়ার আগে একবার পিওর ঘরের সামনে এলো। তাদের দুজনের মুখোমুখি ঘর, না দরজা এখনো বন্ধ। পুষ্প আহত ভারী নিঃশ্বাস নেয়, ফিরে আসে কামরায়। পিউ কলেজের কমন রুমের সিঁড়িতে বসে। রাজ রোজকার মতো নির্লিপ্ত নিশ্চুপ। কাল থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, প্রবেশপত্র দিচ্ছে আজ। আর এই কদিনে ধূসরের সামনেও পড়েনি সে। সারাটি দিন দৌড় দিয়ে বসেছিল। বাড়িতে বলেছে পড়ছে, তাই কেউ বিরক্ত করতে যায়নি। উল্টে মিনা বেগম ভারী খুশি হয়েছে মেয়ে বইমুখ হওয়াতে। সারাদিন বকে ঝুঁকেও টিভির সামনে থেকে উঠানো যায় না। সে যদি 24টা ঘন্টায় বইয়ের সাথে থাকে, খুশি হবেন না? অথচ ভেতরের খবর কে রাখে? একমাত্র পিউয়ের 4 দেয়ালের ঘরটা সাক্ষী। সাক্ষী পিউয়ের ফোলা ফোলা চোখ, চোখের নিচে ছেয়ে যাওয়া অসিত রং। সাক্ষী আসবাব, তার বারান্দা, তার বিছানা। আজ 4টে দিন ধরে মেয়েটা এক মুহূর্ত থামেনি। কেঁদেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। মাঝরাতে ঘুম ভাঙলে তখনও ফেলেছে চোখের জল। প্রতিটা ভোর পুষ্পর বারান্দায় এসে দেখেছে ধূসরের অফিস যাওয়া। ধূসরের জন্য এখনও রাত জেগে বসে থাকে, শুধু আড়াল লুকিয়ে। মানুষটা অন্য কারো হয়ে গেল যাক, তার ভালোবাসা তো আর বদলাবে না, পাল্টাবে না তার অনুভূতি। আমৃতই মানুষটা থাকবে তার হৃদয়ে। বুকের মাঝের কোনো এক প্রকাষ্টে সযত্নে লুকিয়ে রাখবে তার ধূসর ভাইকে। পিওর চোখ ভরে ওঠে। ভবিষ্যতের কিছু তিতকুটে মুহূর্ত কল্পনা করে আজকেও গুটিয়ে যায়। চোখের সামনে ধূসর ভাইয়ের সাথে মারিয়া বিয়ে, তাদের সংসার কি করে দেখবে সে? না না, এই সম্ভব নয়। সে পারবে না, অতটা শক্তি তার নেই। মরে যাবে হয়তো। এই যে এগুলো এখনো মরছে একটু একটু করে। পিওর নেত্রপল্লব বুঝে এলো। মানুষ স্পষ্টে হানা দিল ধূসরের সেই প্রথম স্পর্শের ছবি। মানুষটা তাকে না চাইলে কেন ছুঁয়েছিল? কেন এই ওই স্পর্শটুকুই ভাবতে বাধ্য করছিল ধূসর তাকে ভালোবাসে। ধরে নিয়েছিল মানুষটা ওর, অথচ সব মিথ্যে। পিউ হিসেব কষতে ক্লান্ত, বসে থেকে মাথা হেলে দিল দেয়ালে। এদিকে তাকে খুঁজে খুঁজে হয়রান তানহা। রীতিমতো ব্যাডমিন্টন মাঠ থেকে বেরিয়ে এসে ক্লাসরুমেও চেক করেছে। শেষে এলো কমন রুমের এখানেই। পিউ এখানেই বসে। তানহা ভ্রু গুটিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। পিউ তাকালো না। তার অবেজল অক্ষিকোট, তার মলিন চেহারা তানহা মন দিয়ে দেখল। আজকেও এই মেয়ের মন খারাপ। সে মহাবিরক্ত হয়, কোমরে হাত দিয়ে বলে, তা আজও মহারানীর মন খারাপের কারণ কি ধূসর ভাই? আচমকা শব্দে পিউর সম্বিত ফিরল। ধ্যান ছুটে সোজা হয়ে বসল। ধূসর ভাইকে ভালোবাসার পর তার মন কি নিয়ন্ত্রণে ছিল? আজকেও তো নেই, কিন্তু কারণটা যে ভিন্ন। ভিন্ন কারণটা এতটাই বিশ্রী, এই খারাপ মনটা হয়তো আর ভালো হবে না। পিউয়ের নিরুত্তর ভঙ্গি তানহাকে ভাবিয়ে তোলে। কলেজে আসা থেকে দেখছে কেমন মনমরা হয়ে আছে। তানহা 2টো সিঁড়ি উঠে গিয়ে ওর পাশে বসলো। কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, কিছু হয়েছে পিউ? পিউ মুখ তুলল। কটরা ভরা টলটলে জল তানহার মুখভঙ্গি বদলে দেয়। পিউর ক্লাস 7 থেকে চেনে। হাসিখুশি উৎফুল্ল লাফানো মেয়ে, হেসে গায়ের উপরে গড়িয়ে পড়তে দেখেছে, কিন্তু আজ অব্দি ওকে কাঁদতেও দেখেনি। পিউর চোখ থেকে জল টুকুটুক করে পড়তেই তানহা আতকে বলল, কাঁদছিস কেন? পিউ মাথা নামিয়ে নেয়, হাঁটু জড়ো করে তাতে হাত রেখে মাথা গুজে দেয়। কেঁপে কেঁপে ফুপিয়ে কাঁদে। তানহা ব্যস্ত হয়ে পড়ল, বিভ্রান্ত হয়ে হাত বোলালো পিঠে। এই পিউ, আমাকে বল কি হয়েছে? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? পিউয়ের কান্না থামে না, শব্দ নেই, কিন্তু ভাঙছে শরীর। তানহা বেশ কয়েকবার এই কথা আওড়ালো, সান্ত্বনা দিল। মেয়েটা শুনল, শেষ। মাথা তুলল ফের। লালিত নাক ফেটে যেন রক্ত আসবে এক্ষুনি। তানহা আবার জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি? ধূসর ভাইয়া কিছু বলেছেন? ধূসর নামটা শুনে বুকটা ফেটে গেল তার। ঢোক গিলে মাথা নেড়ে না বোঝালো। তানহা বলল, তাহলে এভাবে কাঁদছিস কেন? ধূসর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তানহা চমকে গেল, বিস্ময় ঠোঁট যুগল আলাদা হয়ে বসে।
পিওর অনুভূতির শুরু থেকে কেউ জানলে সেটা সেই। আশ্চর্য বনে বলল, কি বলছিস? কবে? কার সাথে? কে ঠিক করলো? পিউ বোঝা গলায় জবাব দেয়, মেজমা। আমার হোম টিউটর মারিয়া আপুর সাথে। ও, ওই সেই মেয়েটা? হুম। তুই কিছু বলিসনি? পিউ উদাস কণ্ঠে বলল, কি বলবো আমি? বলার কিছু আছে? আছে, অনেক কিছু আছে। গত 3 বছর ধরে তুই তাকে ভালোবাসলি, আর মাঝখান দিয়ে বিয়ে করবে অন্য কেউ। আচ্ছা, ধূসর ভাইয়া জানেন এসব? জানবে না কেন? আর না জানলেও বা, উনি তো মারিয়া আপুকে পছন্দ করেন, রাজিও হবেন হয়তো। আসলে কি জানিস তা নিয়ে? উনি আমাকে নিয়ে মজা করলেন, সব সময় ওনার পিছন পিছন ঘুরঘুর করে বলে ভীষণ সস্তা ভেবে বসেছিলেন আমাকে, তাই তো ওভাবে। পিওর কথা আটকে গেল কান্নায়। গুনগুন শব্দ হলো এবার। তানহার মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে। বিচলিত হয়ে বলল, কিন্তু হঠাৎ বিয়ে ঠিক? আমার মাথায় কিছু ঢুকছে না। আর মারিয়াকে ওনার পছন্দ কেন হবে? পিউ চোখ মুছল, মিহি কণ্ঠে বর্ণনা দিল সেদিনের ঘটনা। নিখুঁত মনোযোগে শুনল তানহা। আর্তনাদ করে বলল, ধূসর ভাইয়া এরকম করেছেন? আনবিলিভেবল। পিউ ক্ষীণ হেসে বলল, অবিশ্বাসের কিছু নেই। আমি বোকা। 3টে বছর নষ্ট করলাম যে পাখির আশায়, সেই পাখি আমার উড়েই গেল। শূন্য খাঁচা, আর পূর্ণতা পেল না। তুই ওনাকে কিছু বলিসনি? কি বলবো আমি? যার সামনে ভালোবাসার ভ উচ্চারণ করতে জিভ কাঁপে, তাকে কি বলতে পারি বল? তানহা উত্তেজিত হয়ে বলল, তবে প্রকাশ করলো না? পিউ বিরতিহীন কাঁদছে। সে একটু ভেবে বলল, তুই বরং একবার ওনার সাথে কথা বল। দেখ পিউ, আরেকটু খোলাসা হ। ভুল বোঝাবুঝিও তো হতে পারে। পিউ বিরোধিতা করে বলল, লাভ নেই। যেখানে মেজমা মারিয়াপুর পুত্রবধূ ধরে নিয়েছে, সেখানে আমি আর কি করব? আচ্ছা, মেনে নিলাম ভুল বুঝেছি তাকে, কিন্তু যেখানে তার মা মেয়ে পছন্দ করেছেন, আম্মু রাজি, সেখানে আর সুযোগ নেই। দস্যুর ভাই ওনাদের যেমন প্রিয়, ওনারাও তার প্রিয় খুব। এক কথায় উনি মেনে নেবেন, রাজি হবেন। আর তাছাড়া সেজুমা যেখানে আপুকে সাদিব ভাইয়ের বউ হিসেবে কল্পনা করলেন, মেজমা তা আমাকে করেননি। করেননি কারণ তুই ধূসর ভাইয়ের অনেক ছোট। এটাও হতে পারে, তাই না? পিউ শুনল, তবে মানল না। চোখ মুছে বলল, বাদ দে তো। ভাগ্যের উপর ছেড়ে দিলাম। উনি আমার হলে হবে, না হলে নেই। আর মনকে বোঝাতে পারবি এই কথা? পিউ দমে গেল এবার। উষ্ঠ দুটো তীর তীর করে কাঁপল। তানহা চিন্তিত কণ্ঠে বলল, কাল থেকে পরীক্ষা, আর তোর উপর দিয়ে এসব যাচ্ছে, কিভাবে কি করবি? জানি না। পারবি তো? পিউ কণ্ঠ কণ্ঠ হেসে বলল, গত কয়েক শত ঘন্টা ধরে কত কি সহ্য করতে পারলাম, আর সামান্য পরীক্ষা? তানহা চুপ করে যায়। পিউ অন্যমনস্ক হয়ে পড়ে। কানের কাছে বেজে ওঠে রুবাইদা বেগমের সেই তিক্ত প্রশ্ন, মারিয়াকে ভাবি হিসেবে পছন্দ হয়েছে? তোর ধূসর ভাইয়ার সাথে মানাবে না? আমার আর সহ্য হচ্ছে না ইকবাল। পিউকে কিন্তু মেরেই ফেলবো এবার। ডোরা সাপের ন্যায় ফোঁস করল ধূসর। ইকবাল মিটিমিটি হেসে বলল, ফেল। মানা করছে কে? ধুর। নাক ফুলিয়ে তাকালো। ধূসর চেঁচিয়ে বলল, মজা করছিস আমার সাথে? ইকবালকে কিছু বলার সময় অবধি দিল না। টেবিলে রাখা গ্লাসটা আছড়ে মারল ফ্লোরে। দরজার বাইরে থাকা সোহেল গলা নামিয়ে উকি দিল ভেতরে। ইকবালের সাথে চোখাচোখি হতেই সে সরে যেতে ইশারা করে, তারপর চোখ ফেরায় ধূসরের দিকে। শান্তভাবে বলল, আমি বুঝলাম না তোর এত রাগের কারণ। এরকম ইগনোর অবজ্ঞা তুই কি পিউকে করিসনি? তাহলে সেম জিনিসটা নিয়ে এইভাবে রিয়েক্ট কেন করছিস? তুই সব জেনেও শুনেও এসব বলবি? ইকবাল স্পষ্ট কণ্ঠে বলল, বলবো, কারণ পিউ এর এক ভাগও জানে না। আর আমি শতভাগ নিশ্চিত ও যা করছে তার পিছনে বড় কোনো কারণ আছে, যেখানে তুই 100% অপরাধী। ধূসর আকাশ থেকে পড়ে বলল, আমি কি করে? বলতে বলতে থেমে গেল সে। মনে পড়ল বিয়েবাড়ির সেই শেষ ঘটনা। মারিয়া তাকে জড়িয়ে ধরেছিল। পিউ হাজির হলো তখন। তার কি সত্যিও ভুল বুঝেছে? তাদেরকে নিয়ে কোনো উল্টাপাল্টা ধারণা পুষেছে মনে? তার চিন্তিত চেহারা দেখে ইকবাল সন্দিহান কণ্ঠে বলল, কি ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছি, তাই তো? ধূসর ভাবিত সুরে বলল, আই থিঙ্ক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে?
ধূসর উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে তাকালো। একে একে পুরোটা খুলে বলল। সে থামতে ইকবাল হাততালি দিয়ে বলল, বাহ বাহ, চমৎকার। হ্যাঁ রে ধূসর, এই তোর বুদ্ধিতে আমি পার্লামেন্ট চালাচ্ছি? যা। নিজের প্রতি রাগ হচ্ছে এখন। তুই তো আস্ত একটা গাধা। ধূসর দাঁত চেপে কটমট করে তাকাতেই বলল, একদম তেজ দেখাবি না আমায়। তোর ঘটে বুদ্ধি থাকলে আজ এতদিন পর তুই বুঝতে পারলি যে পিউ ভুল বুঝেছে, আগে মনে হলো না? আশ্চর্য, এই সামান্য কারণে ও আজে বাজে ভাববে কেন? ইকবাল ভ্রু নাচায়। সামান্য কারণ? একটা মেয়েকে জড়িয়ে ধরার সামান্য কারণ? ধূসর রেগে জেগে পুরো কণ্ঠে বলল, আমি জড়িয়ে ধরিনি ইকবাল, মারিয়া ধরেছে। ও আমার ছোট বোনের মতো, তুই জানিস। পুষ্প আর ওকে আমি আলাদা চোখে দেখি না। সেটা আমি জানি, তুই জানিস, পিউ জানে। মানে, মনে নেই মারিয়াকে প্রথম প্রথম দিন দেখি ও কি করেছিল, কিভাবে কেঁদেছিল? তারপর বিয়েতে দেখেও জানতে পারিনি। তুই তুই তো বলেছিলি আমায়। পুষ্প তো জানিয়েছে। পিওর মাথায় আগে থেকেই নেগেটিভ চিন্তা চলে এসেছিল তোদের দুজনের নিয়ে। যে দৃশ্য আমরা মনে মনে কল্পনা করি সেটাই যদি চোখের সামনে দেখতে পাই তাহলে কেমন লাগবে? ওর জায়গায় যে কেউ থাকলে এরকম ভাববে ধূসর। বয়স কত পিওর? ছোট মানুষ, বাচ্চা একটা মেয়ে, ওর মনে এরকম চিন্তা আসাটাই স্বাভাবিক। এখানে দোষের কিছু নেই। ধূসর হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, দ্বিধাদ্বন্দ্বে ভুগে বলল, কিন্তু ইকবাল এসে সামনের চেয়ারটায় বসলো, ঠান্ডা গলায় বলল, আচ্ছা ওয়েট, আজ যদি পিও একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরতো আর তুই নিজের চোখে দেখতি, মানতে পারতি তখন? সামান্য কোনো ছেলের সঙ্গে কথা বললেই তুই। ইকবাল বিরক্ত হয়ে থেমে গেল। বাকিটুকু না বলে ঘন ঘন শ্বাস নিল। ধূসরের মুখশ্রী থমথমে, বিমূর্ত সে। পট গোটানো চোখে মুখে শৈথিল্য। একটা কথা বলল না, হুট করে উঠে বেরিয়ে গেল। ইকবাল সেদিকে চেয়ে মুচকি হাসে। সে নিশ্চিত জানে ধূসরের গন্তব্যের কথা। পিয়ুষ শান্ত পায়ে কলেজের গেট দিয়ে বের হয়। আজকেও গাড়ি আসেনি। ইদানিং এই রাস্তায় জ্যাম পড়ছে খুব। ফ্লাইওভারে গড়া হচ্ছে নতুন, কাজের জন্য অর্ধেক জায়গায় আটকে দিয়েছে সরকার। এই জ্যামের কারণটাই সেটা। সে বিরক্ত পায়ে হাঁটতে থাকে। গাড়ি এলে তো সামনেই পড়বে। তখনকার কান্নাকাটির দরুন অক্ষিকঠোর গরম হয়ে আছে। পাতা ফেলতেও কষ্ট হচ্ছে যেন। আচমকা একটা বাইক এসে পথ আগলে ব্রেক কষল। চমকে সরে গেল সে। ধূসরকে দেখতেই হোঁচট খেলো, অবাক হলো, মানুষটা এখানে কেন? ধূসর ক্লান্তিহীন তাকিয়ে নরম চাউনি বিচরণ করছে পিউয়ের মুখ জুড়ে। আজ টানা কতগুলো দিন পর মেয়েটাকে দেখলো। ইস, কি অবস্থা চেহারার! পিউ ধূসরকে দেখে বিস্মিত, অথচ খুব দ্রুত সামলে ফেলল নিজেকে। চোখ ফিরিয়ে নিচের দিকে তা রাখলো। ধূসর বলল, ওঠ। সাথে ব্যাক সাইড ইশারা করলো সে। পিউ শুনতে পায় স্পষ্ট, কিন্তু পাশ কাটিয়ে হাঁটা ধরল। ধূসর ভ্যাবাচাকা খেলো তার প্রত্যেকখানে। পরপর ফুটে উঠল চোয়াল। স্ট্যান্ডের উপর বাইক দাঁড় করিয়ে নেমে এলো। দ্রুত এগিয়ে পেছন থেকে হাতটা টেনে ধরে বলল, তোকে উঠতে বলছি না? পিউ তাকালো না, সামনে ফিরেই বলল, হাত ছাড়ুন। এখন তোর থেকে শিখতে হবে কি করব? পিউ আবেগ খামচে ধরে আটকায়, চোখে পানি আসবে আসবে করছে। শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন ভাইয়া। এতগুলো দিন যেই ডাকের জন্য মেয়েটা হাজারটা ধমক খেত তবু শোনেনি। প্রথমবার সেই ডাক শুনল ধূসর। থমকে গেল সে। পর মুহূর্তেই রাগ হলো। তেরা কণ্ঠে বলল, না ছাড়লে কি করবি? পিউ কান গলায় বলল, রাস্তার মধ্যে এভাবেই একটা মেয়ের হাত টানাটানি করছেন? আপনার লজ্জা না থাকলেও আমার আছে। ধূসর স্তব্ধ, দূরীভূত, বিশ্বাসই করতে পারল না এসব পিউ বলল। বিহম্বল কণ্ঠে আওড়ালো, পিউ। পিউয়ের হৃদযন্ত্র দুভাগ হয়ে যায় ধূসরের কণ্ঠে। বিস্ময় বাঁধন আলগা হতে পিউ হাতটা টেনে কাছে নিয়ে এলো। ভেজা কণ্ঠে যথাসাধ্য কঠিন করে বলল, পরের বার তখন আমাকে ছোবেন না, রুচিতে লাগে খুব। ধূসর পিছিয়ে গেল, স্তব্ধিত সে। পিউ ঠোঁট কামড়ে কান্না আটকায়। সেই মুহূর্তে বাড়ির গাড়ি এসে থামলো। ড্রাইভার জানালা থেকে মাথা বের করে ডাকলো, দরজা খুলে দিল সাথে। পিউ এগিয়ে আসে, একবার তাকালো না অবধি ধূসরের দিকে। গাড়িতে উঠে বসে দরজা আটকে দেয়, কাঁচ উঠায়, ডান হাতে তাকায় নিস্তেজ চোখে। এই তো, এই জায়গায় ধরছিল ধূসর ভাই। পিউ বাম হাতটা কোমলভাবে বোলালো সেখানে, ঠোঁটের কাছে এনে গভীর চুমু খেলো, পরপর নীরবে কেঁদে ফেলল।
এইভাবে যে কথাগুলো চাইনি বলতে বাধ্য হয়েছে, মানুষটাকে দেখে খুব দুঃখ উগলে এসেছে, খুব কষ্ট পেয়েছে, তাই না? পিউ যত্র বেকুল চোখে ঘুরে তাকালো পেছনে। যতক্ষণ ধূসরকে দেখা যায় অনিমেষ চেয়ে থাকলো। চোখের সামনে থেকে পিউর গাড়িটা পুরোপুরি অদৃশ্য হয়। ধূসর অক্লিষ্ট ঢোক গেলে পাথর বনে দাঁড়িয়ে থাকে। বুকটা জ্বলছে তার, জ্বলছে চক্ষু দুটো। মারিয়ার মেজাজ গরম, মনটাও খারাপ। মাত্র একটা ইন্টারভিউ দিয়ে বের হলো। না, ইন্টারভিউ খারাপ হয়নি, ভালোই দিয়েছে। চাকরিটা হলেও হতে পারে, খারাপ লাগাটা অন্য কোথাও। পিওর তখনকার আচরণে মনে পড়লেই অন্ধকারের অন্তর্করণ ছেয়ে যাচ্ছে। মেয়েটা ওভাবে কেন বলল? কোনো অপরাধে জেনে বুঝে ওর কোনো ক্ষতি আদৌ কি করেছে? আর কেনই বা অমন ফুটফুটে মেয়েটা আত্মহত্যা করতে চাচ্ছিল? আচ্ছা, ধূসর ভাইয়ের সাথে কিছু হয়েছে কি? মারিয়া আবার সজাগ হলো, তড়িঘড়ি করে ফোন বের করলো ব্যাগ থেকে। পিউ চলে যাওয়ার পর লাগাতার ধূসরকে কল করছে সে। হিসেব করলো কুলাবে না, কিন্তু ফোন তোলেনি। মারিয়া এখন আবার ডায়াল করলো, এইবার বন্ধই বলছে। সে চবর্গীয় শব্দ করলো মুখ দিয়ে। পিউ নির্ঘাত ওদের নিয়ে আজে বাজে ভাবছে। সেই বিয়ে বাড়ি ঘটনার জন্য নয়তো? ধূসর ভাই জানেন এসব? ওনার ফোন তো বন্ধ থাকে না কখনো, আজ হঠাৎ বন্ধ কেন তাহলে? উফ, কি যে ঘটছে! মারিয়া হতাশ হলো ধূসরকে না পেয়ে। পিউ যে এত ভয়ানক একটা স্টেপ নিতে যাচ্ছিল, ওনাকে যে জানানো প্রয়োজন। মেয়েটার আবার উল্টোপাল্টো কিছু না করে বসে, ভালো মন্দের বুঝি বা কতটুকু? সে ভাবুক হয়ে কান থেকে ফোন নামায়, অন্যমনস্ক থেকে ব্যাগের ভেতর ফোন রাখতে যায়। আচমকা কেউ একজন ব্যাগটা ছোঁ মেরে কেড়ে নিল। পিলে চমকে গেল তার। চিকন চাকন ছেলেটা মুহূর্তের মধ্যেই দৌড় পালালো। মারিয়া ভ্যাবাচাকা খেয়ে চেয়ে থাকে, হুঁশ ফিরতেই পেছনে ছুটল, গলা ফাটিয়ে চিৎকার করলো, আমার ব্যাগ, আমার ব্যাগ! ছুটতে ছুটতে কেঁদে ফেলল মেয়েটা। ব্যাগের ভেতর তার সব প্রয়োজনীয় জিনিসপত্র, ফোনটা রওনাকে দেওয়া, ভাইয়ের স্মৃতি, আবার এখন নতুন স্মার্টফোন কেনার সাধ্য নেই, সাথে আইডি কার্ড, টুকটাক টাকা পয়সা, টিউশন করে ঢাকার বাড়িতে একটা বাসা, নিজেদের খরচ সংসার টানা, সব মিলিয়েও তো করুণ অবস্থা। ইকবাল ওরা মাসে মাসে বাজারটা করে দেয়, এখনও মানা করলেও শোনে না। ওইটুকু দিচ্ছে ভাগ্যিস, না হলে কি করতো সে? সামনে থেকে কত লোকজন এলো গেল, কেউ একটু ছেলেটাকে আটকালেও না। মারিয়ার চোখ গড়িয়ে জল পড়ল। সে বিপর্যস্ত পায়ে ছোটে। একটা পুরুষের দীর্ঘ কদমের সাথে কুলোতে পারবে তো? তবুও থামল না। আজকের এই দিনটে অশুভ তার। প্রথমে পিওর থেকে দোষারোপ, আর এখন ব্যাগ ছিনতাই। তার ছোটার ফাঁকে একটা ক্ষিপ্রবেগী বাইক পাশ কাটালো, রীতিমতো ছুটে গেল সামনে। ছিনতাইকারীর দুরন্ত কদম সেথায় সুবিধে করতে পারল না। বাইক আরোহী নিমেষেই ছুঁই ছুঁই করে তার এক হাতের খপ করে ছেলেটার ঘাড় চেপে ধরল। ভরকে গেল সে। দৃশ্যটা দেখতেই মারিয়া থেমে গেল, অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। আরোহীর মুখমণ্ডল হেলমেটের আবডালে। ছেলেটি ভীত লোচনে তাকায়। বাইক থামে না, উল্টে তাকে টেনে টুনে নিয়ে চলে আসে। ছেলেটির পা দুটো হিমশিম খায় তাল মেলাতে। ছেলেটা হতবুদ্ধি, অচিরাত আক্রমণে দিশেহারা। আরোহী হঠাৎ কলার ছেড়ে দেয়। ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল অমনি। থুতনি ঠেকলো রাস্তায়, রক্ত বের হলো সাথে সাথে। হাত থেকে ছুটে গেল ব্যাগ, খোলা চেইনের ফাঁক গলে জিনিসপত্র বেরিয়ে ছিঁড়িয়ে ছুটিয়ে গেল। বাইকের গতি আস্তে ধীরে কমে আসে। লোকটা বাইক স্ট্যান্ডে দাঁড় করিয়ে নিচে নামলো। হেলমেট খোলার পর উন্মুক্ত চেহারাটা দেখেই মারিয়া চোখ বেরিয়ে এলো। কোটর ছড়িয়ে গেল বিস্ময়। সাদিব দাঁত খিঁচে ছেলেটার কলার চেপে ধরে টেনে উঠায়। ভয়ে জড়সড় সে, শুকনো ঢোক গিল কয়েকবার। সাদিব পরপর দুটো ঘুষি মেরে বলল, রাস্তাঘাটে ব্যাগ ছিনতাই করে বেড়াস শালা, তোকে পুলিশ দিচ্ছি দাঁড়া। সাদিব পকেট থেকে ফোন বের করতে উদ্যত হয়। হুড়মুড়িয়ে ছেলেটা পা চেপে ধরে বলল, ভাই আর করতাম না, এইবারের মতো সাইরা দেন ভাই, কসম লাগে, ভালো হই যামো ভাই, আর করতাম না ভাই, পুলিশে দিয়েন না আমায়। সাদিব সন্দিহান কণ্ঠে বলল, ভেবে বলছিস তো? আর করবি না তো? মারিয়া ততক্ষণে দৌড়ে ওদের কাছে এসে দাঁড়ালো। ছেলেটা বলল, না 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 ভাই, করুম না। তারপর গলায় চিমটি মেরে বলল, এই কসম খাইলাম,
আর জিন্দেগি করতাম না। সাদিফ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকের সাথে হাত ভাঁজ করে বলল, ঠিক আছে, 10 বার কান ধর। ছেলেটা যত্র কানে হাত দেয়, নিজেই গুনতে গুনতে উঠে বসে। 10 হলো, দাঁড়ালো না। মারিয়া গোল গোল চোখে সবটা দেখছে, একবার ছেলেটির দিকে তাকাচ্ছে, একবার সাদিফের দিকে। 12-13 পরে পার হলেও থামছে না দেখে মিনমিন করে বলল, 10 হয়ে গেছে তো। ছেলেটা শুনলেও থামলো না, সে সাদিফের দিক শঙ্কিত নেত্রে তাকিয়ে, উঠতে বসতে অপেক্ষা করে অনুমতির। 19 থেকে 20 আওড়াতেই সাদিফ হাত উঁচু করে বলল, হয়েছে, থাম। ছেলেটা থামলো, কান থেকে হাত সরালো। সাদিফ বলল, যা। সে স্বস্তি সমেত পা বাড়ায়, এইবারের মতো বেঁচে গেল। সাদিফ অমনি ডেকে উঠে, দাঁড়া। কলের কোলের পুতুলের মতো আবার দাঁড়িয়ে গেল ছেলেটা। সাদিফ মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে বাড়িয়ে দিয়ে বলল, নে, কাটা জায়গায় ট্রিটমেন্ট করিয়ে নিস। সে অবিশ্বাস্য চোখে তাকালো। সাদিফ বলল, কি, ধর। ছেলেটি দ্বিধাদ্বন্দ্ব সমেত টাকা ধরল, চট করে হাত উঁচিয়ে সামাল ঠুকলো সাদিফকে। আস্তে ধীরে বিদেয় হলো। তারপর সাদিফ চোখ সরিয়ে মারিয়ার দিকে তাকালো। মেয়েটা যে অনেকক্ষণ আগেই পাশে এসে দাঁড়িয়েছে, সে ফিরেও তাকায়নি। সাদিফ ভ্রু কুঁচকায়। মারিয়া আশ্চর্য বনে তাকিয়ে, মুখ তার দৃষ্টি বিভ্রমে ভুগছে সাদিফের আচরণ দেখে। লোকটা ছিনতাইকারীকে ধরলো, মারলো, কান ধরালো, আবার টাকাও দিল। এ কেমন অদ্ভুত লোক। সাদিফ কুঞ্চিত ভ্রু নিয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ, পরপর খ্যাক করে বলল, ব্যাগ পড়ে আছে, দেখছেন না, তুলুন, যান। মেয়েটা নড়ে উঠল উঁচু কণ্ঠে। হুমুকপ্রদ দৃষ্টি তৎক্ষণাৎ উবে গেল। সাদিফ আরেক দিক মুখ ঘুরিয়ে অনীহ কণ্ঠে বলল, ছিনতাইকারী ধরেছি মানে এই নয়, আপনার ব্যাগটাও তুলে নিয়ে এনে দেব, মিষ্টি করে বলবো, এই নিন ম্যাডাম, আপনার ব্যাগ। মারিয়া মুখ কুঁচকায়, উত্তর না দিয়ে এগিয়ে যায়। পড়ে থাকা কয়েকটি জিনিস ব্যাগের ভেতর ঢুকায়। ফোনটাও বেরিয়ে গিয়েছিল। প্রোটেক্টর ভেঙেছে, বাকি সব অক্ষতে দেখে প্রাণ ফিরল তার। ব্যাগ সমেত উঠে দাঁড়িয়ে হাসি মুখে ফিরে তাকালো। সাদিফের জন্যই হলো এসব। খুশি মনেই ভাবলো একটা ধন্যবাদ জানাবে এখন, অথচ মুখ খুলতে দিল না সাদিফ। যে ভাব নিয়ে বলল, প্লিজ এখন সিনেমার নায়িকাদের মতো গদগদ হয়ে ধন্যবাদ জানাবেন না, বলবেন না, আপনি না থাকলে আমার যে কি হতো। ওসব শুনলে আমার মাথা গরম হয়ে যায়। ম্যালেরিয়া, ধন্যবাদের আমার প্রয়োজন নেই। মারিয়া কটমট করলো, হাঁ করলো কিছু বলতে, পরক্ষণে মিয়ে গেল। উপকার করেছে ভেবে গিলে নিল অপমান। মিহি কণ্ঠে বলল, আমি অভদ্র নই, ভদ্রতার খাতিরে হলেও বলবো ধন্যবাদ। আপনার রাখতে হলে রাখুন, না হলে রাস্তায় ফেলে দিন। দেব না আবার? নিশ্চয়ই দেব। ম্যালেরিয়া রোগীদের জিনিসপত্র আমি নিজের কাছে রাখি না। এনিওয়ে, এত কথা বলছেন কেন? আমার তো সময় নেই। সাদিফ উঠে বসলো বাইকে। স্টার্ট দেওয়ার আগে মারিয়া বলল, শুনুন না। সাদিফ ঘাড় ঘোরাই বলল, কি? বলছিলাম যে আপনি কি বাড়িতে যাচ্ছেন? সাদিফ শৈলপ্রান্ত বাঁকায়, কেন? মারিয়া জিভে ঠোঁট ভিজিয়ে জানালো, না আসলে যদি বাড়িতে যেতেন তাহলে ধূসর ভাইয়াকে একটু বলবো আমায় ফোন করতে, ওনার নাম্বারটা সুইচ অফ পাচ্ছি তো, তাই। মারিয়ার অতিশয় মার্জিত আওয়াজ সাদিফের উপর একটুও প্রভাব ফেলল না। সম্পূর্ণ ধৃষ্ট কণ্ঠে বলল, এই এলেন আমার মহারানী, আপনার কথা আমি বলতে যাব কেন? নিজেরটা নিজে বলুন। আমি পারবো না। মারিয়া মুখ কালো করে চোখ নামালো, ফেলল ছোট্ট দীর্ঘশ্বাস। সাদিফ খেয়াল করছে। এই পর্যায়ে চোখ মুখ খানিক শিথিল হলো। একটু ভেবে বলল, আমি বাড়িতে যাচ্ছি না, একবারে রাতে ফিরবো। যদি ভাইয়াকে পাই বলে দিব আপনার কথা। মারিয়া ঝলমলে চেহারায় তাকায়, হেসে জানায়, ধন্যবাদ। সাদিফ সৌজন্যের বোধ দেখালো না, কথাও বলল না, ব্যস্তভাবে বাইক ছুটিয়ে অদৃশ্য হলো। সরগরম একটি পরিবেশ হঠাৎ করে নিস্তব্ধ হলে যেমন হয়, শিকদার বাড়ির বসার ঘর তেমন একটি মুহূর্তেই পাশ কাটল মাত্র। ধূসরের অতর্কিত আগমন, ছুড়ে দেওয়া প্রশ্ন রুবাইদা বেগমকে ভড়কে দিল। তিনি বিভ্রান্ত নজরে মিনা বেগমের দিকে তাকালো। ভদ্রমহিলা নিজেও কৌতূহল নিয়ে চেয়ে, প্রিয় বিস্ময়ে বহ ধূসর হঠাৎ আশায় এইভাবে জিজ্ঞেস করায়। একই রকম বিস্মিত প্রতিটি মানুষ। জবা
আর সুমনা মুখ চাওয়াচাই করলো। এই ঘটনার কিছুই তারা জানে না। মারিয়ার সাথে ধূসরের বিয়ে কতটুকু তাদের মস্তিষ্কের উপর দিয়ে গেল। প্রত্যেকে ততস্থ জিজ্ঞাসু, উদগ্রীব। মিনা বেগম নিঃশব্দে দুপাশে আলতো মাথা নেড়ে বোঝালো, সে বলেনি। রুবাইদা বেগম ফের তাকালেন ছেলের দিকে। জেনে গিয়েছে তাতে সমস্যা নেই, ওদেরই বিয়ে, আজ হোক কাল জানতই। তিনি সহজ গলায় বললেন, তোকে কি বলল? ধূসর বরফ কণ্ঠে বলল, হ্যাঁ বা না তে উত্তর দাও মা। রুবাইদা বলতে নিলেন, প্রতিমধ্যে পিউ কথা কেড়ে নেয়। আগ বাড়িয়ে শুধায়, কেন ধূসর ভাই, মারিয়া আপুর সাথে বিয়ে হবে, আপনি খুশি হননি শুনে? তার কণ্ঠ ভেজা, অথচ তেরা প্রশ্ন। ধূসরকে ইচ্ছে করে খোঁচানোর জন্য বলেছে। পুষ্প চোখ খিচে জিভ কাটল। পিউর বোকা বোকা কথাটার উত্তর কি হবে আন্দাজ আছে তার। ধূসর রাগে আগুনসম। পিউর কথাটা তার মধ্যে ক্যালোসিনের মতো কাজ করে। সে রুষ্ট চোখে তাকালো, বজ্রকণ্ঠে ধমকে উঠল, চুপ, বড়দের মতো কথা বলিস কেন? চাপকে পিঠের ছাল তুলে নেব বেয়াদব। ছ্যাদ করে উঠল পিউর বক্ষস্থল। অন্তরাত্মা কাঁপুনি দিল। ভয়ে সুমনাকে খামচে ধরল রিক্ত। রাদীপ আড়াল হলো মায়ের পেছনে। উপস্থিত প্রত্যেকটি সদস্য হতবিম্বল। 3 বছরে 3000 ধমক ধূসরের খেয়েছে পিউ। গায়ে মাখেনি, আমলে নেয়নি, অথচ প্রথমবারের মতো কটর ছড়িয়ে গেল অশ্রুতে। কান্নার দমকে কণ্ঠনালী বুঝে এলো। গত গত কয়েকদিনের যন্ত্রণায় হানা দিল মনে। ধূসরের প্রতি একরাশ অভিমান নিয়ে খাবার ছেড়ে উঠতে গেলে সে হুঙ্কার ছাড়ল, খবরদার পিউ, এক পাও সামনে এগোবি না। পিউ থমকে গেল। আতঙ্কিত নেত্রপল্লব তীর তীর করে কাঁদছে। পুষ্পসহ সবাই তখন খাবার ছেড়ে দাঁড়িয়ে। রুবাইদা হতবাক হয়ে বলল, এভাবে ধমকাছিস কেন ওকে? ও কি করেছে? ধূসরের রক্তাব্য চোখের মায়ের দিকে নিবদ্ধ হয়। ক্রোধে সংবোধন করে ঠান্ডা গলায় ফের শুধায়, মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক কে করেছে? রুবাইদা ছেলের চোখে মুখে দেখে মিয়ে এলেন। রয়ে সয়ে জবাব দিলেন, ঠিক করেছি সেরকম না, ভাবছিলাম বিয়ের ব্যাপারে। কেন কেন ভেবেছ? চিৎকারের তোপে রুবাইদা বেগম কেঁপে ওঠেন। তীব্র আক্রোশে ফেটে পড়ল ধূসর। মায়ের কম্পমান হাত থেকে থালা বাসনের সজোরে ছুঁড়ে মারল মেঝেতে। হকচকালো সবাই। বুয়া রান্নাঘর থেকে উকি দিয়েও ভয়ে মাথা ঢুকিয়ে নিলেন। রুবাইদার বিমূঢ় চোখে তাকালেন। মিনা বেগম সুমানাকে ফিসফিস করে বললেন, ছেলে দুটোকে নিয়ে যা এখান থেকে। ভয়ে যুবতী বাচ্চা দুটো সাথে নিয়ে সুমনা ত্রস্ত জায়গায় ত্যাগ করল। কি করছিস কি, মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তোমরা খারাপ করে দিচ্ছ আমার মাথাটাকে। আমার একটু শান্তি কি তোমাদের সহ্য হচ্ছে না মা? মিনা বেগম উদ্বিগ্ন হয়ে বলল, ধূসর, কি আবল তাবল বলছিস? আর এত রেগি বা যাচ্ছিস কেন? তুই কি মারিয়াকে বিয়ে করতে চাস না? ধূসর বলল, আশ্চর্য বড় মা, মারিয়ার পাশে তোমরা বিয়ের শব্দটা ব্যবহার করছো কেন? কোন যুক্তিতে? রুবাইদা বেগম বলল, মারিয়াকে আমার ভালো লাগে। তোর মুখে শুনলাম মেয়েটা কষ্ট করে অনেক, তোদের মধ্যে ভাবও দেখেছি, তাই জন্যই তো। ধূসর করা কথা কেড়ে নিয়ে কড়া কণ্ঠে বলল, ওর সাথে আমার ভালো সম্পর্ক মানে আমরা প্রেম করছি না। একটা ছেলে একটা মেয়ের প্রেমিকা হিসেবে নয়, ছোট বোন হিসেবেও দেখতে পারে। তাহলে কেন তোমরা কুৎসিত করে ভাবছো আমাদের নিয়ে? মিনা বেগম বুঝতে গেলেন। শান্ত হ বাবা। রুবা বুঝতে পারেনি। তুই চাস না যখন বিয়ে হবে না, একটু মাথা ঠান্ডা কর। কথাটা সেটা নয় বড় মা, কথাটা মায়ের বোকামি। কেন এমন ইউজলেস একটা কথা মাথায় আনবে সে? একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না? কেন মা হিসেবে ছেলের জন্য মেয়ে পছন্দ করার অধিকার কি নেই আমার? তার জীবন নিয়ে আমি সিদ্ধান্ত কি নিতে পারবো না? ধূসর মুখের উপর বলল, না পারো না। যে মা ছেলের মন বোঝে না, সে কি চায় বোঝে না, তার অধিকার কিসের? তোমার এই সিদ্ধান্ত আমার জন্য অভিশাপ হয়ে নেমেছিল। কোনো ধারণা আছে তোমার? এই একটা অযৌক্তিক সিদ্ধান্তের জন্য গত 7টা দিন আমার উপর দিয়ে ঠিক কী কী গিয়েছে। ডু ইউ হ্যাড এনি আইডিয়া? রুবাইদা বেগম আঘাত পেলেন মনে। চোখ ছলছল করে উঠল। ফিচেল কণ্ঠে বলল, এভাবে আমাকে বলতে পারলি তুই? আমি তোর মন বুঝিনি? মিথ্যে তো বলিনি। আমাকে বুঝলে এইরকম একটা কথা তুমি মাথাতেও আনতে না। তুমি কি আদৌ বোঝো সন্তান কি? বোঝো মায়ের দায়িত্ব কি?
বুঝলে আমাকে দিনের পর দিন বড় মায়ের কাছে রেখে নিজের শান্তিতে ঘুমাতে পারতে না। তোমার চেয়ে উনিও আমায় ভালো বোঝেন। যখন আমি চাইনি বিদেশ যেতে, কাঁদছিলাম, অনুরোধ করেছিলাম, তখনও তুমি আটকাওনি, বলনি আমাকে যেন না পাঠায়। ছোট দেখে আমাকে দূরে দূরে রেখে বড় হওয়ার পর কেন এত ভালোবাসা দেখাচ্ছ? যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন তো পাইনি, তাহলে এখন কেন আসছো মায়ের অধিকার দেখাতে? আমি তো তোমার মতো মাকে চাই না। যার কাছে সন্তানের কোনো গুরুত্ব নেই সে কি আদৌ ভালো মা হতে পারে? ধূসর কথা শেষ করলো, অকস্মাৎ বিদ্যুৎ বেগে তার বাম গালে চড় মারলেন আফতাব। থমকে গেল সবকিছু, নিস্তব্ধ হয়ে পড়ল সকলে। আঁতকে উঠলেন মিনা বেগম, হাত দিয়ে মুখ চেপে ধরল পিউ। বাকিরা বিস্ময় বাকৃত। রুবাদা বেগম ব্যস্ত ভঙ্গিতে পাশ ফিরলেন। আফতাব ক্ষুব্ধ কণ্ঠে বলল, অভদ্র, অসভ্য, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি? রুবাদা বললেন, কি করলে এটা? এত বড় ছেলের গায়ে হাত তুললে ভাই? আফতাব শিকদার গরম চোখে তাকালেন। আপনি চুপ করুন ভাবি, আপনাদের জন্যই ও এরকম বেয়াদব তৈরি হয়েছে। বড় ছোট কাউকে মানে না। এই চরটা বহু আগে দেওয়া উচিত ছিল আমার। ভুল করে ফেলেছি, আদর দিয়ে একটা বাদর তৈরি করেছি সবাই। ধূসর একটা বাবার দিকে তাকালো না, হাত মুঠো করে দর এক লাথি বসালো সিঁড়ির পাশের দাঁড়ানো বিশাল ফুলদানির উপর। ফ্লোরে আছড়ে পড়ল সেটা, টুকরো টুকরো হয়ে ভাঙলো। আরেক দফা চমকে গেল সকলে। আফতাব খেপে গেলেন আরও, রাগে শরীর থরথর করছে। শান্ত মানুষ বছরে একবার রাগলে ভয়ে ভয়ে রূপ ধারণ করে। হলো তাই, তিনি ছেলের দিকে ফের তেড়ে যেতে নিলেই মিনা বেগম টেনে ধরলেন, অনুরোধ করলেন, থাক না ভাই, ও ছেলে মানুষ। ছেলে মানুষ? কিসের ছেলে মানুষ? মারপিট করে বেড়ায়, গুন্ডামি করে সে ছেলে মানুষ? পিউকে বলেছ পিঠের ছাল তুলবে? হ্যাঁ, ছাল তোমার তুলে নেওয়া উচিত, অমানুষ ছেলে একটা। পর মুহূর্তেই আবার বললেন, বিয়ে করতে চাইছো না? বেশ, করতে হবে না তোমাকে। কেউ তো জোর করেনি, সামান্য একটা আলোচনা হয়েছে। মেয়েটাকে তোমার মায়ের পছন্দ ছিল, তাই বলে এত রিয়েক্ট কেন করতে হবে? বিদেশ পাঠানো ব্যতীত তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি, এটাও দিতাম না। কতটুকু মানোই বা তুমি আমাদের সিদ্ধান্তের? তুমি একবার না বললেও হতো, তাই বলে নিজের মাকে যা নয় তাই শোনাবে? তোমার মাকে কতটুকু চেনো? তোমার জন্মের সময় ওর শরীর কতটা কমপ্লিটলেট হয়েছিল আমি দেখেছি, ঝুঁকি ছিল তার জীবনের। ব্যাস, ভোরে ভোরে রক্ত দিতে হয়েছে, আনিস দিয়েছে, আজমল দিয়েছে, কত রকম অসুস্থতার দিন রাত এক করে কাটিয়েছে। তবুও সে পিছুপা হয়নি তোমাকে দুনিয়ায় দেখাতে। ভাবির কাছে তোমাকে এই জন্যে রাখা হতো কারণ তোমার মা অসুস্থতায় বিছানা থেকে উঠতে পারতো না তখন। এখনো কতটা অসুস্থ থাকে তুমি জানো? তোমাকে বিদেশ পাঠানোর সময় তুমি কেঁদেছো, আর সে কেঁদেছে প্রত্যেকটা রাত। আমাকে অনুরোধ অনুরোধ করেছে তোমাকে নিয়ে আসার। আমরা আনিনি কারণ তুমি রেখে যেতে। অবশ্য বখে যাওনি তাও নয়, গিয়েছো। আস্ত একটা গোয়ার হয়েছে। রাগলে মানুষ হিত হিতাহিত শূন্য হয়ে গেলেও মায়ের দায়িত্ব নিয়ে কেউ কথা তোলে না। তোমার মতো অসম্ভব পক্ষেই তো সম্ভব। রুবাইদার বললেন, আহা থাক না, থামো এখন, তুমি থামো। আমার চুপ থাকাকে ও দুর্বলতা ধরে নিয়েছে। তুমি আমার সামনে থেকে বের হও ধূসর। তোমাকে দেখলে আমার গা জ্বলছে। বের হও এক্ষুনি। ধূসর মায়ের দিকে একবার নরম চোখে তাকালো, নিচে চোখ এনে কটরে আসা জল আঙ্গুল দিয়ে ছিটকে ফেলল। চোয়াল শক্ত করে ঘুরে হাঁটা ধরল সদর দরজার দিকে। পিউ অবিশ্বাস্য নিস্তেজ হয়ে পড়ল। ধূসর ভাই যাওয়ার মানে আসবে না আর। মানুষটা তেজ সে জানে। ধূসর এগিয়ে যায়, রুবাদা বেগম ধরফরিয়ে ছুটে গেলেন। পিছন থেকে হাতখানা চেপে ধরলেন ছেলের, কেঁদে বললেন, যাস না বাবা, আমি বুঝতে পারিনি। মায়ের একটা সামান্য ভুলে বাড়ি ছাড়বি? আর কখনো এসব নিয়ে ভাববো না আমি, তবুও আমাকে ছেড়ে যাস না। মায়ের অশ্রুজল ধূসরের ভেতরটা নাড়িয়ে দেয়, নিজেকে সংবরণ করতে পারে না। অবঙ্গর ভীতু দুলেও উঠে, ফিরে তাকায় সে। রুবাইদা বোঝা গলায় বলল, যাস না ধূসর। ধূসর দুহাতে মায়ের মুখ তুলল, চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আই এম সরি মা, ভুল হয়ে গেছে। রেগে গেলে তোমার ছেলের মাথা ঠিক থাকে না, জানোই তো। এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি আমার। রুবেদা শব্দ করে কেঁদে ফেললেন, পরপর ঝাঁপিয়ে পড়লেন ছেলের বক্ষে।
ধূসর মায়ের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে, ডান চোখ থেকে গড়িয়ে পড়ে পানি। পুষ্প যখন জানালা জানালো কথাটা, ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিল সে। তার উপর পিউর খোঁচানো কথা, সব মিলিয়ে নিজের মধ্যেই ছিল ছিল না। জ্ঞানশূন্য হয়ে যা মুখে এসেছে বলে বসেছে। প্রথমবার মাকে এতটা আঘাত দিয়ে তার বুকটাও দিক দিগান্ত মতো ছুটছে। মিনা বেগম আঁচলে চোখ মুছে হাসলেন। ধূসরের পাশে দাঁড়াতেই ধূসর অন্য হাত বাড়িয়ে জড়িয়ে নিল তাকেও। মিনা বেগম ঠোঁট ভেঙে কান্না চাপালেন যেন, মাথা এলিয়ে দিলেন ওর বুকে। জবা বেগম থেমে রইল না, চোখে জল নিয়ে ছুটে গেলেন, হাত বাড়িয়ে যতটুকু পারলেন আঁকড়ে ধরলেন তিনজনকে। পুষ্প ছুটল ওই রকমই। তৈরি হলো পরিবারের মিলায়নতার একটি মনোমুগ্ধকর দৃশ্য। আফতাব শিকদার ফোঁস করে এক নিঃশ্বাস ফেললেন। মৃদু হেসে দুপাশে মাথা নেড়ে ঘরের দিক চললেন। পিউ নড়ছে না, সে স্থির অটল। তার চোখ দুটো উপচে পড়ছে সমুদ্র, বক্ষে বইছে উত্তল ঢেউ। ধূসরকে ভুল বোঝার অনুশোচনায় দগ্ধ হচ্ছে হৃদয়। নিজেকেই নিজের কাছে কদাকার লাগছে। বিয়ের খবর শুনে ধূসর ভাইয়ের প্রতি প্রতিক্রিয়া তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সে ভুল, বুঝিয়ে দিল তার অপরাধের গণ্ডি। সে দোটানায় ভোগে। এই মিলনে সামিল হবে কিনা, তার কি যাওয়া উচিত? ধূসরের কাছে যাওয়ার আছে সেই উপায়, না জেনে কত আজে বাজে কথা বলে দিল সেদিন। তখনই পুষ্প হাত বাড়ায়, ইশারা করে, আয় পিউ। পিউ উজ্জ্বল চোখে তাকায়, চোখ মুখ মুছে এগোতে নিলেই ধূসর ভেঙে দিল সন্ধিক্ষণ। সরে গেল সবাইকে ছেড়ে, ছোট করে বলল, যেতে হবে এখন। পিউ থেমে যায়। পুষ্প সহায়নী নেত্রে তাকায়। ধূসর লম্বা পায়ে রওনা করল। রুবাদা বেগম উদ্গ্রীব কণ্ঠে বললেন, আজকে ফিরবি তো বাবা? ধূসর যেতে যেতে বলল, হ্যাঁ। সকলে স্বস্তি পেল। পিউ আশাহত হয়ে তাকিয়ে থাকে। ধূসর ফিরেও দেখল না একবার। পিউয়ের কাল ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা। গ্রামারের পটু বিধায় সে নিশ্চিন্ত। এই যে সে সন্ধ্যা থেকে টেবিলের ধারে কাছে যায়নি। উসকুস করছে করছে হাঁসফাঁস। রোমিও ও মাথা পায়চারি করছে অশান্ত ভঙ্গিতে। পুষ্প দুধের গ্লাস দিতে এসে তাকে দেখে মিটিমিটি হাসল, প্রকাশ করল না। পিউ তাকাতেই স্বাভাবিক করে ফেলল মুখশ্রী। সে অধৈর্য হয়ে বলল, ধূসর ভাই ফিরেছেন আপু? না। একটা ফোন করে দেখবি কখন আসবে? পুষ্প ভ্রুকুচকে ভান করে বলল, কেন? উনি যখন ইচ্ছে তখন আসবে, তাতে তোর কি? পিউ মুখ ফুটে দিতে পারল না উত্তর। তার যে প্রাণ উষ্টাগত যাচ্ছে আর আসছে, কি করে বোঝাবে? আজ বাড়িতে এই বিশাল ঝামেলার মূল সে। ধূসর ভাই এক চড় খেলেন। চাচু প্রথমবার গায়ে হাত তুলেছেন ওনার। এইসব তার জন্যই। পিউর অন্তর্পর আবার ভেঙে এলো, কান্না পেল। পুষ্প সামনে থাকায় আটকে রাখলো সব। সে শান্ত নজরে বোনকে নিরীক্ষণ করে ঠোঁট চেপে হাসে, মাথা নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ধূসর বাড়ি ফিরল 10টার পর। পার্টি অফিসে যায়নি বলে তাড়াতাড়ি এসেছে। পিউ দাঁড়িয়েছিল পুষ্পর বারান্দায়, অক্ষি যুগল ছিল মেন গেটে। ধূসরের বাইক দেখতেই সোজা হয়ে দাঁড়ালো। হৃদ সঞ্চালন জোরালো হলো মুহূর্তেই। ধূসর বাইক থেকে নামতে নামতে ফোন বাজলো। সে পকেট থেকে এনে সামনে ধরে, রিসিভ করে কানে গোজা অবধি পিউ দেখল। তারপর চঞ্চল পায়ে ছুটে গেল বাইরে। পুষ্প বিছানায় বসেছিল, চোখের সামনে বই। পিউর অবস্থা দেখে হাসলো আবার। পিউ এসে সোজা ধূসরের ঘরে ঢুকলো, মনে মনে আরেকবার রিহার্সাল করলো ক্ষমা চাওয়ার। সন্ধ্যে থেকে মনের মধ্যে সাজানো শব্দগুলো আরেকবার আওড়ালো, ধূসর ভাই আমি সরি, আমার ভুল হয়েছে, আপনি বললে কানেও ধরবো। পিউ আরও অনেক কিছু সাজালো, বেশ কয়েকবার প্র্যাকটিস করলো কি বলবে। ধূসর ভাই কান মলে দিলে দিক মারুক, ছাল উঠাক পিঠের, সে ক্ষমা নিয়েই যাবে। তখনই কলিং বেল বাজলো। সবাই জেগে থাকায় দরজার ছিটকিনি তোলা ছিল। ঘুমোতে গেলে কল লক করা থাকে। দরজা কে খুলেছে পিউ জানে না। সে স্পষ্ট শুনছে হৃৎপিণ্ড লাফ ঝাঁপের আওয়াজ, সাথে নিচ থেকে ধূসরের গুমুট কণ্ঠ, পিউ কোথায়? এরপর সেজো মায়ের গলা, ও ওর ঘরেতেই।
পিউ দরজার পেছনে গিয়ে দাঁড়ালো। দুশোর ভাই সোজা রুমে এসে ঢুকবেন, দরজা চাপাবেন, তারপর বের হবে সে। ভয় লান্ডুক, নার্ভাস হোক, যাই হোক, সব বলবে। ভুলের জন্য মাপ চাইবে। মাফ না করলে সে পা ধরে ঝুলে থাকবে। ক্ষমা নিতেই হবে আজ। অনেকক্ষণ হলো ধূসর এলো না। পিউয়ের খুসখুস মাত্রা তীব্রতার হচ্ছে এদিকে। আচমকা বাইরে জুতোর শব্দ পেল। পিউয়ের বুক লাফাচ্ছে, ধুকপুক শব্দ বাড়ছে। ধূসর রুমে ঢুকলো, দরজা চাপিয়ে সোজা হেঁটে গেল। আচমকা থেমে দাঁড়ালো, কপাল গুছিয়ে পেছনে ঘুরল। দৃশ্যমান হলো পিউ। ওকে দেখতেই তার অভিব্যক্তি পাল্টায়, দুর্বোধ্য হয়। পিউ সময় নিল না, উদ্বিগ্ন পায়ে গিয়ে তার মুখোমুখি হলো। পল্লব ঝাপটে ঢোক গেলে বলল, আমার ভ্রু কথা সম্পূর্ণ হয় না। আকস্মিক ধূসর ঠাটিয়ে এক চর বসালো গালে। পিউ চমকে গেল, গালে হাত চেপে তাকাতেও পারল না। ধূসর অন্য গালে আরেকটা থাপ্পড় মারে। পিউ কিং কর্তব্য বিমূঢ়, মাথা ভনভন করে ঘুরে ওঠে তার। হত হতচেতন সে। যেন মারলেন, কি জন্যে মারলেন? সে তো কিছু বললই না এখনো। দুটো শক্তপোক্ত চড়ে তার পৃথিবী ঘর্ণমুখর। ধূসর সহসা কুনোই চেপে ধরল। চকিতে তাকালো পিউ, মুচড়ে উঠল ব্যথায়। ধূসর দাঁত কিরমির করে শুধালো, সুইসাইড করতে খুব শখ তোর, তাই না?